ম্যাডাম আপনার টাকা। ক টাকা? 50 টাকা মামা। এই মুসির বাচ্চা কি বললি? আমি আমার অফিসের জন্য কি একটা ভালো এমপ্লয়ি পাবো না? সবাই কি লোভী খারাপ হবে? দুনিয়াতে কি এতই ভালো মানুষের অভাব পড়ে গেল? ভালোবাসা নয়নের নিশারে বন্ধু ভালো। এই মুচি, আমার জুতাটা পরিষ্কার করে দে তো, অনেক ময়লা হয়েছে। আচ্ছা, আমি ঠিক আবার আছে। ইন্টারভিউ দিতে যাব। ইস, এই তাড়াতাড়ি কর। ধুর, আজকে লেট হয়ে গেল। আল্লাহ জানে আজকে ইন্টারভিউ দিতে পারবো কি পারবো না। এই মুচি, তাড়াতাড়ি কর। হয়ে গেছে ম্যাডাম। কয় টাকা? 10 টাকা। ও, এই নে তোর টাকা। ম্যাডাম আপনার টাকা। রাস্তার ভিতর এতগুলো টাকা, আশেপাশে তো কাউকে দেখছিও না। এই সুযোগে টাকাগুলো আমি নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এই টাকাগুলো আমারই, আমার হাত থেকে পড়ে গেছে। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে মা, তুমি যাও, টাকাগুলো সাবধানে রাখো মা। ঠিক আছে। ঝিরি ঝিরি বৃষ্টিতে উঠেছে কাপড়। ম্যাডাম আপনার টাকা। কি ব্যাপার, রাস্তায় এতগুলা টাকা কোথা থেকে আসলো? যাই হোক, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, টাকাগুলো যেভাবে হোক নিয়ে নিতে হবে। হ্যাঁ আঙ্কেল, আসলে এই টাকাটা আমারই, পড়ে গেছিল, আমি খেয়াল করি নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসি। ঠিক আছে মা। আরে যা যা, টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই যেখানে যাচ্ছিস সেখানেও আমি আসতেছি। আমি আমার অফিসের জন্য কি একটা ভালো এমপ্লয়ি পাবো না? সবাই কি লোভী খারাপ হবে? দুনিয়াতে কি এতই ভালো মানুষের অভাব পড়ে গেল? কিছুই বুঝলাম না। দেখি সামনে কি হয়। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে। এই মুসিব, গান রাখ, আগে আমার জুতোটা পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে মামা। এই, আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবো, একটু তাড়াতাড়ি কর। হয়ে গেছে মামা। ঠিক আছে, ক টাকা? 50 টাকা মামা। এই মুসির বাচ্চা কি বললি? এই জুতা পরিষ্কার করতে 50 টাকা লাগে? এখানে কি হয়েছে? আরে ভাই, আর বলিয়েন না, আমি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। এই মুসির কাছে জুতাটা পরিষ্কার করেছি, এই মুসি বলছে 10 টাকার কাজ নাকি 50 টাকা। আপনি বলেন তো মেজাজটা কার না হবে? আরে ভাই, ছোট লোকদের স্বভাবই এটা ভাই। আপনি বলেন তো ভাই, এসব কথা শুনলে কার না মেজাজটা গরম হবে? আরে ভাই, আপনি কি দেখে মনে হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন? জি জি। আপনি কি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে জি ভাই, যাচ্ছেন? জি। আচ্ছা, আমিও সেখানে যাচ্ছি, চলেন একসাথে যাই। ঠিক আছে, চল। আরে ওই মুসির বাচ্চা, তোকে বলছি নেক্সট টাইম তোকে আমি দেখে নিব। আসেন, তোকে তো আমি দেখে নিব, দেখিস। আচ্ছা, আসেন, আসেন। মামা আপনার টাকা। আরে তুই তো মুচি হলো, দেখছি তো স্বভাব ভালো আছে রে। এই টাকাগুলো আমারই, তোকে একটু আগে বললাম না আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি জানি যে সেখানে চাকরিটা আমারই হবে, তাই বাসা থেকে কিছু মামা খালো নিয়ে আসছি। ঠিক না ভাই, বলেন? থাক, আমার চাকরিটা হলে আমি যাওয়ার সময় তোকে কিছু টিপ দিয়ে যাব, ঠিক আছে? তুই ভালো থাকিস, আমার চাকরি হলে আমি যাওয়ার সময় টিপস দিয়ে যাবো নি। চলেন ভাই। আরে যা যা, আমার টাকা নিয়ে আমাকে টিপস দিবি? মজাটা আমিও তোকে দেখাবো, যা। ইচ্ছে করতেছে এদেরকে খুন করে ফেলি, এদের এত বড় দুঃসাহস। এরা আমার বাবার গায়ে হাত তুললো। একজন বয়স্ক মানুষের সাথে, একজন মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় সেটা পর্যন্ত তারা জান না। আর তারা আসে কিনা আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমার বাবার কাছ থেকে এরা টাকা নিলই, সেই সাথে আমার বাবার গায়ে আঘাত পর্যন্ত করলো, আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। অথচ বলতেছে কি আমার অফিসে নাকি ঘুষ দিতে হয়, এই জন্য বাসা থেকে টাকা নিয়ে আসছে। পরে যে লোকটি আসলো, সেই লোকটিকে দেখে ভালোই মনে হলো, কিন্তু এই লোকটিও একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমার বাবাকে কেন মারতেছে, কিসের জন্য মারতেছে। বুঝতে পেরেছি, এদের আবারও আমি নতুনভাবে ইন্টারভিউ নিব। বাবা, তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে কোম্পানিতে আসো, আমি আবারও এদের ইন্টারভিউ নিতে চাই। আমি গেলাম। স্যার এই নিন। সদীপ সাহেব। জি স্যার। আজকে যারা আমাদের অফিসে ইন্টারভিউ দিতে আসছে, আপনি সবাইকে একসাথে পাঠিয়ে দিন। জি স্যার। আচ্ছা।
মে আই কামিং স্যার? হ্যাঁ অবশ্যই, বসুন আপনারা। শুনুন, আমি আপনাদের একসাথে ডেকেছি কারণ আজকে আমি আপনাদের একসাথে ইন্টারভিউ নিতে চাই। আপনারা কি বলেন? হ্যাঁ স্যার, শুরু করেন, আমাদের কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমি আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ অলরেডি সম্পন্ন করে ফেলেছি। এখন আমি দ্বিতীয় এবং সর্বশেষ ধাপে যাচ্ছি। স্যার, আমি না একটা বিষয় বুঝলাম না। আপনি আমাদেরকে বললেন যে আমাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপে যাচ্ছেন, কিন্তু আমাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কখন কিভাবে শেষ হলো সেটাই তো আমরা জানলাম না। আশিক সাহেব, এই প্রশ্নের উত্তর একটু পর আমি আপনাকে দিচ্ছি। এখন আমি ইন্টারভিউয়ের দ্বিতীয় এবং সর্বশেষ ধাপে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের প্রত্যেককে 10,000 করে টাকা দিব। এই টাকা নিয়ে আপনারা কে কি করবেন সেটা একটু আমাকে বলবেন, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। একজনের অ্যান্সারের সাথে আরেকজনের অ্যান্সার মেলানো যাবে না। আশিক সাহেব, আপনাকে দিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি কি করবেন? আসলে স্যার, কি আর বলবো, আমি গরিব দুঃখী মানুষকে খুব ভালোবাসি এবং তাদের সহযোগিতা করতে আমি খুব পছন্দ করি। তাই আজকে যদি আপনি আমাকে 10,000 টাকা দেন, সেটা আমি সর্বপ্রথম গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিব। আশিক সাহেব, আপনি অনেক সুন্দর বলেছেন, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দেবেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকা, এতে আল্লাহ অনেক খুশি হয়। এবার রনি সাহেব, আপনার পালা। বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি স্যার, আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি, তো যদি 10,000 টাকা আমাকে দেন, আমি কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ডিনার করব। রনি সাহেব, অনেক সুন্দর বলেছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ডিনার করবেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত ফ্যামিলিকে সময় দেওয়া, কারণ সবার আগে ফ্যামিলি, তাই না? আপনার উত্তরে আমি অনেক খুশি হয়েছি। এবার মিসেস রূপা, আপনাকে বলতেছি, বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি এই টাকা নিয়ে কি করবেন? আসলে স্যার, আমি শপিং করতে অনেক ভালোবাসি। আপনি যে 10,000 টাকা আমাকে দিবেন, সেই টাকা দিয়ে আমি আমার মন মতো শপিং করব। দ্যাটস গুড, ভালো বলেছেন, শপিং করবেন, তাই তো? শপিং করতে আমার অনেক ভালো লাগে, আমিও প্রচুর শপিং করি। আপনার উত্তর ভালো লেগেছে আমার। মিস বৃষ্টি, আপনাকে বলতেছি, বলুন, আপনাকে 10,000 টাকা দিলে কি করবেন আপনি? স্যার, আমাকে যদি আপনি 10,000 টাকা দেন, আমি সেই টাকাটা আমার কাছে সঞ্চয় করে রেখে দিব, কারণ ভবিষ্যতে যদি কখনো কোনো বিপদে পড়ি তখন যেন সেই টাকাটা ব্যবহার করতে পারি। তার কারণ আমরা দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল টাকা থাকে না। মিস বৃষ্টি, আপনি অনেক ভালো বলেছেন, আপনার উত্তর আমার অনেক ভালো লেগেছে। আপনি টাকা গচ্ছিত রাখবেন। আমাদের প্রত্যেকের উচিত কিছু টাকা গচ্ছিত রাখা, কারণ যে কোনো সময় যে কোনো কারো বিপদ আসতে পারে, আর বিপদ কখনো বলে কই আসে না। যাই হোক, আপনাদের প্রত্যেককে আমি প্রশ্ন করেছি, আপনারা প্রত্যেকে উত্তর দিয়েছেন। আপনাদের উত্তরগুলো আমার অনেক ভালো লেগেছে, তবে আমার আরও অনেক ভালো লাগতো যদি আপনাদের দেওয়া উত্তরের সাথে আপনাদের বাস্তব জীবনটা মিলে যেত। আপনারা কি ভেবেছেন আমার এত বড় একটা কোম্পানি আপনাদের দায়িত্ব দিব, অথচ আপনাদের ব্যাপারে কোনো তথ্য রাখবো না? সেটা কি করে হয়? আপনাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। আশিস সাহেব, আপনি কি যেন বলতেছিলেন, আপনাকে 10,000 টাকা দেওয়া হলে এই টাকা আপনি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবেন। বাহ, সুন্দর কথা। আশিস সাহেব, আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? আমরা সবই জানি। আমরা এটাও জানি আপনি 3 মাস আগে আপনার মা বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসছেন। আপনার মা বাবা এখন রাস্তায় খাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে। যদি কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য সহায়তা করেন তাহলে তারা 3 বেলা খাবার পান, আর যদি কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য সহায়তা না করেন তাহলে তারা 3 বেলা খাবার পর্যন্ত পাচ্ছেন না। অথচ আপনার স্ত্রীকে নিয়ে আপনি আলিশান ফ্ল্যাটে থাকতেছেন। কেন থাকতেছেন? আপনার বুক একটাবারের জন্য কেঁপে উঠলো না? আপনার কি একটাবারের জন্য মনে হলো না আপনি যা করেছেন অন্যায় করেছেন? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক মনুষ্যত্ব বোধ যদি আপনার থাকতো তাহলে এমন একটি জঘন্য কাজ আপনি কখনো করতে পারতেন না। শিখ সাহেব আর রনি সাহেব, আপনার কথা আমি কি বলবো? আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারে কোনো তথ্য নেই আমাদের কাছে? আপনার ব্যাপারেও যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। আপনি কি যেন বলতেছিলেন আপনাকে 10,000 টাকা দেওয়া হলে এই 10,000 টাকা নিয়ে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে ডিনার করবেন। ভালো কথা, আপনি হয়তো বা ভুলেই গেছেন আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। আপনার মা বাবা এখন বৃদ্ধাশ্রমে থাকতেছে, আর অথচ আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলিশান ফ্ল্যাটে থাকতেছেন। বাহ, এটাই কি মানবতা? যে মানুষগুলো এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন সেই মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আপনার বুক
একটাবারের জন্য কেঁপে উঠলেন না? আপনার কি একটাবারের জন্য মনে হলো না আপনি মানুষগুলোর উপর অন্যায় করেছেন, অবিচার করেছেন? আমি কাকে কি বলতেছি, কথাই নাই। কাক কখনো ময়ূরের পেখম লাগালেই ময়ূর হয়ে যায় না, কাক কাকি থেকে যায়। আশিস সাহেব, রনি সাহেব, আপনারা কি জানেন মা বাবা কি? মা বাবা হচ্ছে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সন্তানদের আগলে রাখে। অনেক সন্তানই মা বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আর অনেক সন্তানই মা বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। মা বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানদের আগলে রাখে। একজন সন্তানের জীবনে মা বাবার অবদান কখনো বলে শেষ করা যাবে না। মা বাবা মোমবাতির মতো যারা জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। মা বাবা কখনো মুখ ফুটে বলবে না আপনাকে ভালোবাসার কথা, বরং তারা তাদের কাজের মাধ্যমে তা প্রকাশ করে। আপনারা জানেন আপনাদের মা বাবা আপনাদের জন্য কান্না করতেছেন, অনেক কষ্টে আছেন তারা এই আশায় বসে আছেন আপনারা কখন তাদের সাথে যোগাযোগ করবেন, আবার কখন তাদের বাসায় ফেরত নিয়ে আসবেন। আমি আশা করব আপনারা আপনাদের মা বাবাকে আপনাদের বাসায় নিয়ে আসবেন। আর মিসেস রূপা, আপনার কথা আমি কি বলবো, আপনার ব্যাপারেও যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। আপনি আজ থেকে 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। আপনার স্বামী আপনাকে নিয়ে তার মা বাবার সাথে থাকতে পারেননি। আপনার নাকি গ্রামের পরিবেশ ভালো লাগে না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে চান না। শুধুমাত্র এই কারণে আপনার চাহিদা পূরণ করার জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বামী আপনাকে নিয়ে শহরে নিয়ে আসছেন। শহরে আসার পর ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। আপনার স্বামী ডেলিভারি ম্যানের চাকরি করতেছেন। ডেলিভারি ম্যানের চাকরি করে রাত দিন পরিশ্রম করে যে টাকা তিনি ইনকাম করেন, সেই টাকা আপনার হাতে তুলে দেন। অথচ সেই মানুষটার সাথে আপনি ভালো করে ব্যবহার পর্যন্ত করেন না, তার সাথে খারাপ ব্যবহার করেন। আপনি কি জানেন একজন ডেলিভারি ম্যান কতটা কষ্ট করেন? ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতার সৃষ্টি হয়, একজন ডেলিভারি ম্যানের বসে থাকার সুযোগ নেই। আর তিনি বসে বা কেন থাকবেন? তিনি যদি বসে থাকেন তাহলে আপনার মতো স্ত্রীর চাহিদা পূরণ করবেন কিভাবে? আপনার মতো স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করবেন কিভাবে? আপনার মতো স্ত্রীর ভরণ পোষণ দিবেন কিভাবে? আপনাকে একটা কথা বলি, জীবনসঙ্গী যদি ভালো না হয়, কোনো পুরুষই শান্তিতে থাকতে পারে না। মিসেস রূপা, আপনার শপিং করা কখনো ফুরাবে না। আর এই কথাগুলো আপনার স্বামী আপনাকে কেন বলেন না জানেন? কারণ সে আপনাকে অনেক ভালোবাসেন। আপনার স্বামী ভালো নেই মিসেস রূপা, আপনার স্বামী অনেক কষ্টে আছেন। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি আর কথা বাড়াতে চাই না। আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা এখন আসতে পারেন। স্যার, আমরা এখান থেকে যাবো ঠিকই, কিন্তু একটা বিষয় না আমি এখনো ক্লিয়ারলি বুঝতে পারলাম না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে এইটা আমাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ ছিল, কিন্তু আমাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপটা কি সেটাই তো আমরা কেউ জানলাম না। জানতে চান? ঠিক আছে, আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। দেখুন সবাই ভিডিওটা। আর স্যার, আপনি এটা কি ভিডিও দেখাচ্ছেন? এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি সে তো রাস্তার সামনে একটা মুচি, আর একটা মুচির সাথে আমাদের ইন্টারভিউয়ের সম্পর্কটা কি? আপনারা যাকে মুসি বলে সম্বোধন করতেছেন, তিনি কিন্তু মুসি নন, তিনি আমার বাবা। হোয়াট? স্যার, আপনি সব কি বলতেছেন? একটা সামান্য রাস্তার মুচি, সে কিনা আপনার বাবা? এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে? বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। বাবা আসো, দেখেন তো মানুষটাকে চিনতে পারেন কিনা। আরে স্যার, এটা আপনার বাবা হতেই পারে না, কারণ এইটা একটা রাস্তার মুচি। না না, এটাই আমার বাবা। আমার বাবাই এই কোম্পানির প্রকৃত মালিক। আমি এভাবে আপনাদের ইন্টারভিউ নিতে চাইনি। আমার বাবা এসে আমাকে বলল, বাবা আশরাফ, তুমি যেভাবে ইন্টারভিউ নাও সেভাবে হয়তো মেধাবী ব্যক্তিকে নির্বাচন করতে পারো, কিন্তু যে ব্যক্তি সৎ, যার ভিতরে সততা আছে, তাকে তুমি নির্বাচন করতে পারো না। সো এবারের ইন্টারভিউ আমার নিয়ে হবে। তাই আমি আর আমার বাবা প্ল্যান করে এভাবে আপনাদের ইন্টারভিউ নিয়েছি। বুঝলেন আশিস সাহেব? স্যার, তার মানে আমরা মানুষ চিনতে ভুল করেছি। সরি স্যার, আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিন। আরে চুপ থাকুন আপনি। আমার ইচ্ছা করতেছে আপনাকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলতে। আপনি কিভাবে পারলেন একজন মুরব্বী মানুষের সাথে, একজন বয়স্ক মানুষের সাথে এমন আচরণ করতে? আপনি যখন দেখলেন আমার বাবা রাস্তায় মুসি সেজে বসে আছে, তখন আপনি কি করলেন? তার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করলেন। তার কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো নিলেন, ইভেন তার গায়ে পর্যন্ত হাত দিলেন। কেন দিলেন? মানলাম এটা আমার বাবা, আপনারা জানতেন না। আমার বাবার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকতো, আপনারা তো সেম কাজটাই করতেন।
একজন বয়স্ক মানুষের সাথে একজন মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, সেটা কি আপনারা জানেন না? আরে আচরণ হচ্ছে পারিবারিক শিক্ষা, সেই শিক্ষাটা আপনাদের মাঝে নেই। আর রনিশ সাহেব, আপনার কথা আমি কি বলবো, আপনি যখন দেখলেন আশিক সাহেব আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করতেছে, খারাপ ব্যবহার করতেছে, তখন আপনার উচিত ছিল প্রতিবাদ করা, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনারা হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই। আর মিসেস রূপা, আপনার কথা আমি কি বলি, আপনি সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারলেন না, ইভেন আমার বাবার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত আপনি করলেন। আপনি সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারলেন না, তাহলে আমার কোম্পানিতে কোটি কোটি টাকা লেনদেন, তাহলে তার লোভ আপনি সামলাবেন কিভাবে? যাই হোক, আপনাদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা এখন আসতে পারেন, যান বেরিয়ে যান। আর দাঁড়ান, যাওয়ার আগে যে টাকাগুলো নিয়েছিলেন সে টাকাগুলো এখানে রেখে যান, রাখুন বলতেছি। আর মিস বৃষ্টি, আপনি এখানে থাকবেন, কারণ চাকরিটা আপনারই হয়েছে। স্যার, আপনি কি বললেন? চাকরিটা মিস বৃষ্টি হয়েছে মানে? না না, এটা কোনোভাবে হতে পারে না, কারণ আপনি যে ভিডিওটি দেখিয়েছেন আমাদেরকে, সেই ভিডিওর মধ্যে দেখলাম যে আমরা আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেছি। সেম ব্যবহারটা মিস বৃষ্টি আপনার বাবার সাথে করেছে, তাহলে আমাদের চাকরি না হয়ে ওনার চাকরিটা কি করে হলো? কি করে হলো শুনতে চান? তাহলে শুনুন। আঙ্কেল, আসলে এই টাকাটা না আমার না, টাকাটা আমার নেওয়াটাও ঠিক হবে না। আপনি বরং একটা কাজ করুন, এই টাকাটা আপনার কাছে রেখে দিন। হয়তোবা আপনার দোকানে কেউ জুতা কালি করতে এসে টাকাটা ফেলে গেছে, যদি কেউ এসে টাকাটা খোঁজে তখন আপনি তাকে দিয়ে দিন। না মা, এখানে দেখতেছি 50,000 টাকা। এই টাকাটা যেহেতু তুমি পেয়েছো, এই টাকার মালিক তুমি নিয়ে যাও মা, টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে। না না আঙ্কেল, এতগুলো টাকা আমি নিতে পারবো না, কারণ এই টাকাটার প্রকৃত মালিক যে আমার থেকে হয়তো টাকাটা তার অনেক বেশি দরকার। না না মা, এই টাকাটা যেহেতু তুমি পেয়েছো, এই টাকাটা তুমি নিয়ে যাও মা, এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে মা। না না আঙ্কেল, এতগুলো টাকা আমি নিতে পারবো না, কারণ এই টাকাটার যে প্রকৃত মালিক আমার থেকে হয়তো তার টাকাটা বেশি দরকার। আর এই টাকাটা যদি আমি নেই, আল্লাহ তো দেখছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তার থেকে বরং আপনি যদি কেউ খুঁজতে আসে তাকে দিয়ে দিন। আসলে মা, তুমি যখন এই টাকাগুলো এতই অনুরোধ করতেছো আমাকে রাখার জন্য, আমি রেখে দিচ্ছি। আসলে টাকার যে মালিক সে যখন আসবে তাকে আমি দিয়ে দেবো মা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আজকে আসি, আমার না দেরি হয়ে যাচ্ছে। আসলে আমি একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য চাকরিটা হয়ে যায়, চাকরিটা না আমার অনেক দরকার। ঠিক আছে মা, আমি মন থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তোমার মনের আশা পূর্ণ করে দেয় মা। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। আচ্ছা মা, ঠিক আছে, আসো। কি শুনলেন? এই ছিল ব্যাপার। আর আশিক সাহেব, আপনাকে একটা কথা বলতেছি, আমাদের কোম্পানিতে কখনো ঘুষ লাগে না। আমার অফিসে চাকরি করতে লাগে সততা, যোগ্যতা, মেধা। যার সততা, যোগ্যতা, মেধা থাকবে সে চাকরি মাস্ট-বি পাবে, মাস্ট-বি। আর এখানে যদি আপনারা 1 মিনিট দাঁড়িয়ে থাকেন, আমি কিন্তু আপনাদেরকে পুলিশে দিব। ভালো বলতেছি, যান বেরিয়ে যান, যান। মিস বৃষ্টি, আপনি চাইলে কালকে থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার অনেক দরকার ছিল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি চাকরিটা পেয়েছেন আপনার সততার জন্য, যোগ্যতার জন্য, মেধার জন্য। আমি আশা করব আপনার সততা, যোগ্যতা, মেধা দিয়ে আমাদের কোম্পানিকে বাংলাদেশের মধ্যে সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করবেন। কি পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। শোনেন, আপনার স্যালারি হবে 60,000 টাকা। তাহলে আপনি কালকে থেকে জয়েন করুন। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। বাবা, আমি তোমাকে বলেছিলাম দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করোনি। দেখলে বাবা, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে বিধায় দুনিয়া এখনো টিকে আছে। ঠিক আছে বাবা, আমি মন খুলে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তোমাকে অনেক বড় করে বাবা। আচ্ছা।